We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens. নমস্কার, শুরু করছি আজকে চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। কুকুর বেড়ালকে একদিন খেতে দিলেই দ্বিতীয় দিন থেকেই ল্যাজ নাড়তে শুরু করে। যিনি আদর করলেন, যিনি খেতে দিলেন, তাকেই প্রভু হিসেবে মেনে নিতে তাদের কোনো সমস্যা নেই। কিন্তু বাঘ, সিংহ স্বাধীন সত্তা, বিনা প্রশ্নে অনুগত হবার কোনো সংকেত দেয় না, মানে ল্যাজ নাড়ায় না। এমনিতেই মোদিজির দুটো মোড। একটা হলো দেশে থাকলে সেই মোডটা হলো 24x7 ইলেকশন ক্যাম্পেইন মোড। ধরুন আহমেদাবাদে প্লেন দুর্ঘটনাস্থলে গেছেন, সেখানেও ট্রিম করা দাড়ি, নতুন কুর্তা পায়জামা আর গুছিয়ে ফটো সেশন, আমি এসেছিলাম, এই বার্তা দেওয়া। অন্য মোডটা হলো বিদেশ ভ্রমণ। সেখানে ওনার একটাই লক্ষ্য, নিজেকে বিশ্বগুরুর জায়গাতে দাঁড় করানো। তো সেই বিশ্বগুরুর বস্তায় এখন কেজি কেজি গ্যামাক্সিন। এই তো G7 বৈঠকে গেলেন, রাষ্ট্রপ্রধানদের ছবি তোলা হবে। তিনি দ্বিতীয় সারিতে, প্রথম সারিতে ইউক্রেনের জেলেন্সকি, মেক্সিকোর ক্লদিয়া সেইনবম, ব্রাজিলের লুলা ডি সিলভা। মোদিজি দ্বিতীয় সারিতে, মানে ওই বিশ্বগুরুর বাজারে মন্দা চলছে। তো সেই জন্য আপাতত তিনি প্রথম মোডে। এমনিতেই সামনে বিহারের ভোট, তারপরেই বাংলা, তামিলনাড়ু, কেরালা, পরের বারের সবকটাতে হার 100% নিশ্চিত। তাই এই বিহারের ওপরে ওনার জোর বেশি। এদিকে দেশের 26 জন নাগরিকদের খুন করা হয়েছে, ওদিকে একটা যুদ্ধ শুরু করেও প্রভুর নির্দেশে তা বন্ধ করতে হয়েছে। সব মিলিয়ে একটা টালমাটাল অবস্থাতে দেশের বিরোধীদের কথায় কথায় দেশ বিরোধী পাকিস্তানের সমর্থক বলা দল হঠাৎই মানুষের নজর ঘোরাতে উদারতার মুখোশ এঁটে জানিয়েছিলেন দেশের সরকার পক্ষের এবং বিরোধী সাংসদেরা দেশের হয়ে 33টি দেশে যাবেন। তাদের দেশের প্রভাবশালী রাজনীতিবিদদের সঙ্গে কথা বলবেন, পাকিস্তানের সঙ্গে উগ্রপন্থার যোগাযোগের প্রমাণগুলো দেখাবেন। শুনে তো সবাই হাঁ, ভূতের মুখে রাম নাম। কিন্তু আসাউদ্দিন ওয়েসি থেকে, শশী থারুর থেকে, সিপিএম এর জন ব্রিটাস থেকে, তৃণমূলের অভিষেক ব্যানার্জি চলিলেন বিদেশ সফরে। ওনারা বিদেশে দেশের মান ইজ্জত বাঁচানোর কাজ করছেন। এদিকে আমাদের ফেকু বাবু উনিজি তখন বিহারের নির্বাচনী প্রচারে ব্যস্ত। পশ্চিমবঙ্গের সরকার যে একেবারে অপদার্থ তা বোঝাতে আলিপুরদুয়ারে বক্তৃতা দিচ্ছেন। রগ রগ মে সিন্দুর দৌড় রাহা হ্যায়, মানে শিরায় শিরায় সিঁদুর দৌড়চ্ছে। ওদিকে সেই কবে থেকেই ভাঙা রেকর্ডের মতো সাধের লাউ থুরি। সাধের বন্ধু ডোনাল্ড ট্রাম্প সাহেব বলেই চলেছেন যে আমি এই যুদ্ধবিরতি করালাম, আমি বলেছি যুদ্ধবিরতিতে রাজি না হলে বাণিজ্য করতে দেব না, ওরা রাজি হয়েছে। পাকিস্তান বলেছে হ্যাঁ ঠিক কথা। মোদিজির মুখে আলিগড়ি তালা। কদিন আগে পর্যন্ত ওনার ল্যারিঙ্গোট্রাকিয়াল চেম্বারে সবটা হাওয়া পুড়ে বার করে চিৎকার করে বলতেন যুদ্ধ তো জিতেছিল দেশ, কিন্তু নেহেরু কেন যুদ্ধবিরতি মেনে নিল? তার সঙ্গে এক ঝুড়ি মিথ্যে, যা উনি স্বাভাবিকভাবেই না বলে থাকতে পারেন না, সেসবও বললেন। বললেন প্যাটেলের কথা শোনেননি নেহেরু। না উনি প্যাটেল পড়েছেন, না দেশের ইতিহাস, সে থাক। কিন্তু ট্রাম্পের আদেশ শিরোধার্য করে যুদ্ধবিরতি মেনে নেবার কথাতে মৌনী বাবা হয়ে বসে আছেন। তিনি নাকি ট্রাম্প সাহেবকে ফোনে জানিয়েছেন স্যার আপনি সত্যিটা বলছেন না। কি কাণ্ড ভাবুন, ট্রাম্প মিথ্যে বলছেন, সেটা ভারতের প্রধানমন্ত্রী জোর গলায় মিডিয়াকে বলতে পারছেন না। বললেই হয়তো আদানি চাক্কি পিসিং অ্যান্ড পিসিং অ্যান্ড পিসিং। আসছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। একবার ভেবে দেখুন 22শে এপ্রিল যে ঘটনা ঘটেছিল, আজ সেই ঘটনার কতটুকু আমরা জানি। আর ঠিক সেই কথাগুলোই জোর গলায় বলেছেন ডায়মন্ড হারবারের সাংসদ তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, দেশের কথা ভেবেই তিনি প্রতিনিধি দল নিয়ে বিদেশে গেছেন, কিন্তু ফিরে এসে একেবারে মোক্ষম প্রশ্নটা তুলেছেন। আমরা তো গেলাম, সাংসদরা তো গেলেন, কিন্তু তারপর কি পেলাম? না, উনি ল্যাজ নাড়াচ্ছেন না, প্রশ্ন করছেন। তিনি বললেন 33টি দেশে যাওয়ার পরেও কতগুলো দেশ খোলাখুলি ভারতের পাশে দাঁড়িয়েছে, সেই তালিকাটা কোথায়? 26 জন নাগরিক নিহত হওয়ার পরেও কেন্দ্রীয় সরকার তার দায়বদ্ধতার বা স্বচ্ছতার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। কি হলো তদন্তে জানান, কে দায়ী জানান।
যুদ্ধবিরতি কেন হলো জানান? আসলে আমাদের দেশের ভার গিয়ে পড়েছে এক স্ট্রিট স্মার্ট উনিজির ওপরে। যেখানে যেমন পারছেন সেখানে তেমন বলে যাচ্ছেন। এমনিতে টেলিপ্রম্পটার সামনে না থাকলে বক্তৃতা দিতে পারেন না, কিন্তু কথা বলার সময় তো ওনার টেলিপ্রম্পটার লাগে না, তখন এক্সট্রা 2AB বের হতেই থাকে। জাপানে গিয়ে বলছেন জাপানের সঙ্গে আমার পুরনো সম্পর্ক। চীনে গিয়ে বলছেন চীনের হিউয়েনচাং নাকি ওনার গ্রামেই থাকতেন। গ্রিসের মেগাস্তিনিস ওনার পিসের ছেলের মাসির ননদের পরিচিত, ইত্যাদি ইত্যাদি। কাজেই সেসব বলার শুরুয়াতি রিয়াকশন তো ভালোই ছিল, থাকেও। কিন্তু যত দিন গেছে ততই সবাই বুঝেছে, বা বলা ভালো সারহীন এই মানুষটাকে চিনে ফেলেছে। এখন আর কেউ গুরুত্ব দিতেই রাজি নন। জর্জিয়া মেলেনি প্রথম সারিতে থাকলেও উনিজি এখন দ্বিতীয় সারিতে। পেহেলগাঁও হামলার পরে জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপীয় ইউনিয়ন প্রত্যেকেই দুপক্ষের সংযম দেখানোর পরামর্শ দিয়েছে। কোনো শক্তিধর দেশ সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়ায়নি, একটা কথাও বলেনি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও পাকিস্তানকে দায়ী করে কোনো কঠিন প্রস্তাব পাস হয়নি। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দিল্লি ও ইসলামাবাদ দুই পক্ষকেই ফোন করেন এবং উত্তেজনা কমানোর আবেদন জানিয়েছেন মাত্র। ভারতের পক্ষ থেকে এই ন্যারেটিভের বিরুদ্ধে ক্ষোভ জানানো হয়, কারণ এতে হামলাকারী আর আক্রান্তকে এক আসনে বসানো হয়েছে। অন্যদিকে পাকিস্তান পুরো ঘটনাকে নিরপেক্ষ তদন্তের প্রয়োজনীয়তা হিসেবে তুলে ধরে সফলভাবে আন্তর্জাতিক সহানুভূতি অর্জন করে নিয়েছে। ওআইসি এর ইসলামিক দেশগুলোর সংগঠনের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে কাশ্মীরে অবৈধ কার্যকলাপের অভিযোগ তুলে পাকিস্তানের আত্মনিয়ন্ত্রণের দাবিকে সমর্থন জানিয়েছে। তুরস্ক, আজারবাইজান সরাসরি পাকিস্তানের সংযমের প্রশংসা করে এবং আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে। ভারতের কড়া প্রতিক্রিয়া ও জনগণের বয়কট সত্ত্বেও এসব দেশের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। একবার ভাবুন, পৃথিবীর 33টা দেশে গেলেন আমাদের সাংসদেরা, কিন্তু সেই দলের একজনও গেলেন না বাংলাদেশ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার। না, এই দেশের রাষ্ট্রপ্রধানরা কিন্তু দেখলেন এই অবজ্ঞা, দেখলেন তাদের প্রতিবেশী হিসেবে সামান্য মর্যাদার কথা ভাবেন নাই নরেন্দ্র মোদী। যে কোনো মানুষ জানে প্রথম সম্পর্ক ভালো রাখতে হয় ঘরের ভেতরে, ভায়ে ভায়ে। সেখানে মোদীজি যা করেছেন সবাই জানেন। দেশ আজ বিভক্ত, তার সেই বিভাজনের দায় এই আরএসএস বিজেপির ওপরে। এরপরে মানুষ চায় তার প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে। একসময় ভালো সম্পর্ক তো ছিল, আজ তা তলানিতে ঠেকেছে। সেটাকে শুধরে নেবারও কোনো চেষ্টাই নেই। সরকারের ব্যবস্থাপনায় 33টা দেশে গেলেন সাংসদেরা, বিরাট এক ঘোষণা। নিশ্চয়ই তাল মিলিয়ে খরচও হয়েছে। তো কি পেলাম সেই উদ্যোগ থেকে? 33টা দেশ ঘুরে আসার পরে হাতে কি রয়েছে আমাদের? আসুন দেখা যাক। আমরা কেন এই 33টা দেশে গিয়ে এক সামূহিক প্রচারের সিদ্ধান্ত নিয়েছিলাম? সেই প্রচারের লক্ষ্য কি ছিল? এক, সারা বিশ্বে পাকিস্তান যে এক রাষ্ট্র যারা উগ্রপন্থাকে আশ্রয় দেয়, স্টেট স্পন্সর্ড টেরোরিজমের জন্ম দেয়, সেটা বলতে। 2, পেহেলগাম অ্যাটাকের পরে ভারত যা বলেছে তার জন্য সমর্থন জোগাড় করতে। 3, পাকিস্তানের জন্য বিভিন্ন স্যাংশন বা পাকিস্তানের ওপর বিভিন্ন দেশের কূটনৈতিক চাপ তৈরি করার জন্য। 4, পাকিস্তান যাতে আইএমএফ বা অন্য সাহায্য না পায় তার ব্যবস্থা করতে। 5, ওআইসি বা রাষ্ট্রসংঘের বিভিন্ন ফোরামে পাকিস্তানের বক্তব্যকে খণ্ডন করতে। 6, ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা এফএটিএফে পাকিস্তানকে ব্ল্যাকলিস্টেড করতে, যাতে তাদের আর্থিক সাহায্যগুলো বন্ধ হয়, যা ভারত মুম্বাই অ্যাটাকের পরে করতে পেরেছিল। তো কি হয়েছে? মানে এই যে 33টা দেশে ভারতের সাংসদেরা গেলেন এই লক্ষ্যগুলো নিয়ে, ফিরে আসার পরে আমরা কি পেলাম? 1, পাকিস্তানকে একটা দেশও আজ পর্যন্ত টেরর স্পন্সর করছে এমন কথা বলেনি, একটা দেশও না। আমেরিকা, ইউকে বা ফ্রান্স পাকিস্তানের নামও নেয়নি। 2, পেহেলগাম নিয়ে আমরা যা বলেছি সেই ন্যারেটিভ একটা দেশও সমর্থন করেনি। তারা প্রত্যেকে ঘটনা নিন্দে করেছে, কিন্তু পাকিস্তান এই কাজ করেছে সেটা কেউ বলেনি। জার্মানি, জাপান ঘটনা নিন্দে করেছে, কিন্তু ভারতের অবস্থানকে সমর্থন করেনি। 3,
কোনো রকমের স্যাংশন বা ডিপ্লোম্যাটিক প্রেশার তৈরি করা যায়নি। চীন, সৌদি আরব, আজারবাইজান বা টার্কি সমর্থন দিয়েছে। 4, পাকিস্তানের কোনো ফান্ড আটকানো যায়নি, উল্টে IMF, বিশ্বব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ঋণ বা বিনিয়োগ পেয়েছে পাকিস্তান। ফিরছি পরের আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। যুদ্ধের পরে ভারত আন্তর্জাতিক মহল থেকে কোনো জরুরি ঋণ, বাণিজ্যিক সুবিধা বা বিনিয়োগ পায়নি, বরং ইউরোপের নির্বাচনী ব্যস্ততার অজুহাতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা আরও পিছিয়ে যায়। পাকিস্তানের ক্ষেত্রে চিত্র সম্পূর্ণ আলাদা। যুদ্ধবিরতির ঠিক পরে 9 মে 2025-এ IMF পাকিস্তানকে $1 বিলিয়ন কিস্তি টাকা দিয়েছে এবং আরও $1.4 বিলিয়ন জলবায়ু সহনশীলতা ঋণ অনুমোদন করেছে। যদিও ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক আপত্তি জানানো হয়েছিল, বিশ্বব্যাংক পাকিস্তানের সঙ্গে 10 বছরের কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক কার্যকর করেছে, যেখানে মানব সম্পদ ও জ্বালানি খাতে বহু বিলিয়ন ডলারের বিনিয়োগের কথা বলা হয়েছে। বিশ্বব্যাংকের সহযোগী IFC পাকিস্তানের রেকর্ডিক খনিতে $30 কোটি ঋণ প্রদান করে। সৌদি আরব, UAE ও চীন IMF চুক্তির অংশ হিসেবে বাড়তি অর্থনৈতিক সহায়তার প্রতিশ্রুতি দেয়। সৌদি সরকার 10,000 বাড়তি হজ ভিসা দেয়, যা ধর্মীয় পর্যটনের মাধ্যমে আয় বাড়াতে সাহায্য করে। UAE নিশ্চিত করে যে পাকিস্তানিদের কর্ম ভিসায় কোনো নিষেধাজ্ঞা নেই, ফলে রেমিটেন্স আসা অব্যাহত থাকে। 5, OIC অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজে পাকিস্তান যা যা বলেছে তার বিরুদ্ধে কিছুই করা যায়নি, উল্টে কাতার পাকিস্তানের কথাগুলোই আবার বলেছে। 6, FATF এর স্যাংশন নতুন করে কিছুই হয়নি। আগেও পাকিস্তান গ্রে লিস্টে ছিল, এখনো তাই আছে, ব্ল্যাক লিস্টেড হয়নি। পাকিস্তান 2025 সালে বেলারুসের সঙ্গে শ্রম অভিবাসন সংক্রান্ত চুক্তির আলোচনা শুরু করেছে, আর রোমানিয়া, পাকিস্তান সহ নেপাল ও শ্রীলঙ্কার জন্য 1 লক্ষ কর্মসংস্থানের কোটা খোলা রাখার প্রতিশ্রুতি দিয়েছে। ভারত এই ক্ষেত্রে কোনো বিশেষ সুবিধা পায়নি, বরং মে মাসে যুক্তরাজ্য ভারতীয় ও পাকিস্তানি শিক্ষার্থী ও কর্মীদের ওপর অতিরিক্ত প্রোফাইলিং আরোপ করে। ভারতকে সবচেয়ে বড় সমর্থন কে দিয়েছে? ইসরায়েল, যা আগামী দিনে ভারতের বিদেশ নীতিকে প্রভাবিত করবে। খেয়াল করে দেখুন, ইরান থেকে রটিয়ে দেওয়া হলো ইসরায়েল পরমাণু আক্রমণ করলে পাকিস্তান জবাব দেবে। পাকিস্তান কিন্তু সাফ জানিয়ে দিয়েছে তারা এরকম কিছুই ভাবছে না। নিশ্চিতভাবেই আমেরিকার নির্দেশেই এই কথা তারা বলেছে। মানে মধ্যপ্রাচ্যে আরো কিছু ডার্টি জব, নোংরা কাজ করানোর জন্য আমেরিকা দরকার পাকিস্তানকে, তাই তারা পাকিস্তানের বিরুদ্ধে কিছুই করবে না। ওদিকে এই সেদিন পর্যন্ত ভারতের দারুণ বন্ধু রাশিয়া আজ পাকিস্তানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ঠিক করে নিতে চায়। আমেরিকার বিরুদ্ধে লড়তে হলে চীনের সক্ষমতা তাদের দরকার। চীনের সঙ্গেই হাত ধরে তারা পাকিস্তানের বন্দরগুলোকে ব্যবহার করতে চায়, এখন তা পরিষ্কার। মানে পাকিস্তান, আমেরিকা, রাশিয়া, চীন, ইরান, সৌদি সব মিলিয়েই একটা বিদেশ নীতি তৈরি করতে পেরেছে। আবার এই সুযোগে বাংলাদেশ বা নেপালের সঙ্গে সম্পর্ক ভালো করে তুলেছে। বিদেশ নীতি আপকি বার ট্রাম্প সরকার বলে হয় না, বিদেশ নীতির এক ধারাবাহিকতা খুব জরুরি। মোদিজি সেসবে ধারও ধারেন না। আসলে তিনি দেশের সাংসদদের 33টা দেশে পাঠিয়েছিলেন, এইটুকুই যা। সেখান থেকে কিছু আসবে, কোনো হাতে গরম ফল পাবো তা কেউ ভাবেনি, উনিও না। 2 মাস হতে চলল পেহেলগাম ঘটনার, মোদিজি সেটাকে এক নির্বাচনী প্রচার করে তোলা ছাড়া আর কোনো কাজই করেননি। আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens